হাই গর্জেস। ওরা পাল্টা উত্তর দিয়ে বলল। হাই হ্যান্ডসাম। আশরাত ছোট ছোট পা ফেলে বিছানায় অরার সামনে এসে বসলো। অরার কানের নিচে হাত রেখে গাঢ় চুমু খেলো তার কপালে। শিরশির করে কেঁপে উঠল অরা। এই চেনার স্পর্শ প্রত্যেকবার তার ভেতরে বিচিত্র এক তুফানের সৃষ্টি করে। অর্ষাদ আচমকায় অরার জামাটা পেটের উপর থেকে তুলে অনবরত কতগুলো চুমু খেয়ে গেল তার স্ফীত পেটে। অরা কম্পিত স্বরে বলল, আমাকে একটার বাবুকে এতগুলো? সঙ্গে সঙ্গে অরার মনে হলো প্রশ্নটা করা উচিত হয়নি। একটা প্রশ্ন নিয়ে আশাদ লজ্জা দিয়ে মারবে তাকে। আশাদ অরার পেট থেকে মুখ তুলে বাঁকা হাসি হেসে বলল। কেন, তুমি জেলাস? অরা লজ্জা পেয়ে বলল, আরে না, আমি তো শুধু বলছিলাম তুমি কিভাবে ডিসক্রিমিনেশন করো। আশাদ দুষ্টুমির স্বরে বলল। সরাসরি বলতেই তো পারো, তোমার কতগুলো লাগবে। অরা লজ্জায় লাল হয়ে বলল। মোটেই না। আশাদ গাঢ় স্বরে বলল। না লাগলে কি হবে? এখন তো তোমাকে পেতে হবে। আশাদ আবারও তার কানের নিচে হাত রেখে ঠোঁট ডুবিয়ে দিল তার ঠোঁটে। ব্যস্ততা, ক্লান্তি আর বিষাদে ভরা দিনটা নিমিষে আলোকিত হয়ে উঠল। অরা একটু একটু করে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। এই জগতে যেন তার বসবাস নয়, সে যেন ভিন্ন জগতের বাসিন্দা, যে জগতে কেবলই ভালোবাসার ছড়াছড়ি। দুজনে কতক্ষণ এভাবে রইল তার হিসাব নেই কারো কাছে। অনেকটা সময় পর আশাদ ছাড়ল অরাকে। লজ্জা কাটিয়ে উঠতে আরো কিছুটা সময় লাগলো অরার। অবশেষে বলল, আগে আগে এসেছো, ভালোই হয়েছে, কথার তোমাকে দরকার। আশাদ চিন্তিত স্বরে বলল। কেন, কি হয়েছে? তেমন সিরিয়াস কিছু না, আবার অনেকটাই সিরিয়াস। মানে? মেয়ের কাছে যাও, নিজেই বুঝতে পারবে। আশাদ ফ্রেশ হয়ে কথাকে কোলে নিয়ে বসার ঘর জুড়ে পায়চারি করছে আর তার অভিযোগগুলো শুনছে। ওরা বসে রয়েছে বসার ঘরের সোফায়। হঠাৎ করে আবারও মনে পড়ল মোবারকের সঙ্গে তার হওয়া পুনর্মিলনের ঘটনা। আবারও থমথমে পরিবেশের সৃষ্টি হলো মনে। তাদের সাথে যা হয়েছে তাতে ওরার কি আদৌ কোনো দোষ আছে? চিন্তা এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঝের দিকে। কথার কথা শুনতে শুনতে এক পর্যায়ে আশাদের চোখ পড়ল অরার উপর। এক দেখাতে বুঝে ফেললো কোনো কিছু নিয়ে চিন্তিত সে। আশাদ নরম স্বরে ডাকলো। ওরা? অরা সম্বিত ফিরে পেয়ে চোখ তুলে তাকালো আশাদের দিকে। অস্পষ্ট স্বরে বলল, মন খারাপ? অরা হেসে বলল, কই না তো। তাহলে কি হয়েছে? কিছু না। অরা মুখে কিছু না বললেও আশাদ ঠিকই বুঝে ফেললো কিছু একটা ঠিকই ভাবাচ্ছে তাকে। এখন ওরাকে আর প্রশ্ন করলো না আশাদ। আগে কথার সমস্যার সমাধান করতে হবে। কথার সঙ্গে দীর্ঘ কথোপকথন শেষে আশাদ তাকে বুঝিয়ে বলতে সক্ষম হলো যে দোষ কথারও নেহাত কম ছিল না, এবং আগামীকাল তাকে ওই ছেলেটাকে সরি বলতে হবে, এবং সেই সাথে আসলেই মোবাইলে গেম খেলা কমিয়ে আবারও অঙ্কতে 100-তে 100 আনতে হবে। বাবা ভক্ত মেয়ে বটে কথা। বাবার সব কথা বিনা বাক্য ব্যয়ে মেনে নিল। তিনজন একসাথে ডিনার করে আশাদ কথাকে ঘুম পাড়িয়ে এলো। এতক্ষণ ওরাও ব্ল্যাঙ্কেট টেনে শুয়ে পড়েছে। আশাদ ঘরে এসে বাতিগুলো সব নিভিয়ে ব্ল্যাঙ্কেটের ভিতর ঢুকে পড়ল। ওরা কিছু বুঝে ওঠার আগেই তাকে টেনে তার মাথাটা রাখলো নিজের বুকের উপর। কয়েক মুহূর্ত প্রশান্তির নিঃশ্বাস ফেলল ওরা। আশাদ তার চিন্তার কারণ জিজ্ঞাসা করতে যাবে তার আগে ওরা নিজেই বলল, আজ আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটেছে জানো। আশাদ কৌতূহল নিয়ে বলল, কি হয়েছে? আমি একজনকে খুঁজে পেয়েছি। কাকে? কয়েক মুহূর্ত চুপ করে থেকে ওরা বলল, আমার ভাই মোবারককে। আশাদ বিস্মিত গলায় বলল, এত বছর পর কোথায় পেলে? ওরা ক্ষীণ স্বরে বলল, আমাদের অফিসেই ফ্লোর বয় হিসেবে কাজ করছিল। আগে থেকেই চেনা চেনা লাগছিল। মানুষ যতই বড় হয়ে যাক না কেন, ছোটবেলার একটা ছাপ তো ঠিকই রয়ে যায় তার মধ্যে, তাই না? আমাকে দেখে চিনতে পারেনি, আমিও চিনিনি। মুখটাই কেমন যেন চেনা চেনা মনে হচ্ছিল আমার। নামটা জানার পর নিশ্চিত হলাম। আশাদ ওরার চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, ওরা? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আসলে কখনো ভাবিনি তো ওর সঙ্গে আবারও দেখা হয়ে যাবে, তাই কিছুটা শকড আমি। তোমার পরিচয় দিয়েছো? দিয়েছি। আশা জানো, নিজের সম্পর্কে একটা উপলব্ধি আজ করলাম। কি? ওরা গম্ভীর গলায় বলল, আমি কখনোই ওই পরিবারটাকে নিয়ে ভাবিনি, এক মুহূর্তের জন্যও না। ঢাকায় পালিয়ে আসার সময় ওই পরিবারের প্রতি সমস্ত টান ফেলে এসেছি আমি। ঢাকায় তো আমি মোটামুটি ভালোই ছিলাম, তোমার ম্যানেজার হিসেবে চাকরি পাওয়ার পর তো আরো ভালো ছিলাম। ভালো থাকার মাঝে কখনো আমার মাথায় আসেনি ওরা কেমন আছে, কোনো বিপদে পড়েছে কিনা। সেটাই কি স্বাভাবিক নয়? তোমার ভালো থাকার কথা চিন্তা করেছিল তারা? ছোটবেলা থেকে ঢাকায় আসার আগ পর্যন্ত একটা দিনও শান্তিতে কাটিয়েছিলে তুমি? তাদের অত্যাচার তোমার মনের স্থিরস্থায়ী
ক্ষতি সৃষ্টি করেছে। জানি, সেই জন্যই হয়তো কখনো ভাবিনি তাদের কথা। আশাদ ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, কি বললো আজ তোমাকে? তুমি চলে আসার পর কষ্টে ছিল তারা? হ্যাঁ, গ্রামে যা হয় আর কি। আমি পালিয়ে গেলাম, বাবাকে গ্রাম থেকে বের করে দিল। পাশের গ্রামেও ভালো কোনো কাজ পেল না, চিকিৎসার অভাবে মারা গেল। ওরা সেই জন্য তুমি অপরাধ বোধে ভুগছো, তাই না? তুমি বুঝলে কি করে? আশাদ হেসে বলল, ওরা আমি তোমাকে তোমার থেকেও ভালোভাবে চিনি। তোমার মতো ভালো মনের মানুষ খুব কম আছে পৃথিবীতে। ওরা বিভ্রান্ত ভঙ্গিতে বলল, অপরাধ বোধ ঠিক না, তোমার কথাটাও সত্য। আমার বাবা কোনোদিনও আমার পাশে দাঁড়ায়নি। দিনের পর দিন আমার উপর অত্যাচার করা হতো, সে শুধু তাকিয়ে তাকিয়ে দেখতো। ওই সময়টা তার জন্য কিছু করার মানসিকতাও ছিল না, কিন্তু এখন এখনই? দেখো, আমি কখনোই আমার ভাইদের বিপদে ফেলতে চাইনি। আমি পালিয়ে গিয়েছিলাম বলে ওদেরকেও তো অনেক কষ্ট করতে হয়েছে, তাই না? নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। ওরা তোমার কারণে ওদের কষ্ট হয়নি, কষ্ট করতে হয়েছে ওদের বাবার লোভের কারণে। কথাটা বলার সঙ্গে সঙ্গেই আশাদের মনে হলো মানুষটা ওরার উপরে যতই অবিচার করে থাকুক না কেন, সে এখন মৃত। তাই শুকনো গলায় বলল, সরি টু সে। হ্যাঁ, কিন্তু কষ্ট তো করতে হয়েছেই। আমি যখন শেষবারের মতো ওদের দেখেছিলাম, তখন তিনজনই ছোট ছোট। মোবারক 3-4-এ পড়ে, সোলেমান কেবল স্কুলে যাওয়া শুরু করেছে, আর জাহানের বয়স তো মাত্র কয়েক মাস। ওইটুকু একটা বাচ্চাও নাকি এখন ফ্যাক্টরিতে কাজ করে। ওরা তোমাকে বুঝতে হবে, যা হয়েছে তাতে তোমার বিন্দুমাত্র দোষ নেই। বুঝতে পারছি, আমি শুধু চাচ্ছি এই তিনজনের পাশে দাঁড়াতে, অপরাধ বোধ থেকে না, বরং দায়িত্ববোধ থেকে। পৃথিবীতে তাদের একটা বোন এত ভালোভাবে বেঁচে থাকবে, আর তারা এতটা কষ্টের মধ্যে জীবনযাপন করবে। ওরা তুমি জানো তো, ওদের হেল্প করলে সেই হেল্পটা ওদের মায়ের ওপর গিয়ে পড়বে। ওরা থমথমে মুখে বলল, ওই ভদ্রমহিলার জন্য আমি কিচ্ছু করতে চাই না, শুধু এই তিনজনের জন্য ভালো একটা ব্যবস্থা করতে চাই। এই তিনজন যদি ভালো অবস্থানে পৌঁছে তাদের মায়ের সাহায্য করতে চায়, সেটা তাদের ব্যাপার। ওরার এই চিন্তা মুগ্ধ করলো আশাদকে। ওই পরিবার মেয়েটাকে কষ্ট ছাড়ার কিছুই দেয়নি, তবুও তাদের পাশে দাঁড়াতে চাচ্ছে ওরা। আশাদ ওরার কপালে চুমু খেয়ে বলল, আই অ্যাম সো প্রাউড অফ ইউ। ওরা কি আরশাদের ফাজলামিটা সত্যি মনে করেছিল? আরশাদ ফাজলামি করে বলেছিল নায়িকা যেন ভালো ফ্লার্ট করতে জানে। ওরা সেই কথা অনুযায়ী সত্যি সত্যি ফ্লার্ট জানা মেয়েকে নায়িকা হিসেবে পাঠিয়ে দিল নাকি? সুজানার অডিশনের 3 সপ্তাহ ইতিমধ্যে পার হয়ে গেছে। কয়েকদিন হলো শুরু হয়েছে আরশাদের পরবর্তী সিনেমা দিগন্ত শুটিং। ঢাকার অদূরে 300 ফিটে সেট নির্মাণ করে শুরু করেছে প্রথম ধাপের শুটিং। প্রথম কয়েকটা দিন সুজানা স্বাভাবিকই ছিল। ওরা বলেছিল মেয়েটা নাকি একেবারেই সাধারণ, নায়িকা জাতীয় কোনো বৈশিষ্ট্য তার মধ্যে নেই। প্রথম প্রথম সে কথার সত্যতা আরশাদ নিজেই পেয়েছে। সুজানা চুপচাপ থাকতো, সেটে কাউকে বিরক্ত না করে এক কোণায় বসে স্ক্রিপ্টে নিজের সংলাপগুলো মুখস্থ করতো, কাউকে বিরক্ত করতো না। দুদিন হলো সে একই মানুষ যেন আচমকা বদলে গেছে। সুজানার কথাবার্তায় উপচে পড়া ঢং, আচরণেও ঢঙের ছড়াছড়ি। পরিচালককে কথায় কথায় বিরক্ত করছে, তাছাড়া প্রোডাকশনের ছেলেদের সঙ্গেও দুর্ব্যবহার করছে। একবার তাদের কাছে কফি চাইছে, কফি আনলে বলছে আরে আজব, চা আনতে বললাম আনলে কফি, একটা কাজও ঠিকমতো করতে পারো না। তার থেকেও বড় কথা, আরশাদের সঙ্গে ফ্লার্ট করার দুঃসাহস দেখিয়েছে। গতকাল একটা দৃশ্যের জন্য কালো শার্ট পরে শর্ট দিতে এসেছে আরশাদ। তাকে দেখে সুজানা গলে পড়া গলায় বলে ওঠে, আরশাদ ভাইয়া, আপনাকে কালো শার্ট এত হ্যান্ডসাম লাগে কেন বলুন তো? এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে আরশাদ, এমন কোনো সহ অভিনেত্রীকে আজ পর্যন্ত পেল না যার মাঝে গায়ে পড়া স্বভাব নেই। এদেরকে কোনো কালেই পাত্তা দেয়নি আরশাদ, নায়িকাদের যথাসম্ভব এড়িয়ে চলেছে। তবে এই মেয়েটার স্বভাব কেন জানি ভালো ঠেকছে না তার কাছে, কেন আরশাদ নিজেও জানে না। মনের মধ্যে একে নিয়ে খচখচ করছে। আরশাদও তাই গম্ভীর গলায় বলে দিয়েছে, ডোন্ট ইউ এভার আস্ক মি ইয়োর ফালতু কোশ্চেন। তবুও শোধরাচ্ছে না সুজানা। আজ সকালে আরশাদ সেটে পা রাখার পরই ঢং করে বলল, আরশাদ ভাইয়া, এতক্ষণ আপনার অপেক্ষাই করছিলাম। আপনি না এলে সেটা প্রাণহীন হয়ে পড়ে থাকে। তার কথার কোনো জবাব না দিয়ে আরশাদ চলে এসেছে তার গ্রিন রুমে। সিনেমার সেটে সকল অভিনয় শিল্পীদের জন্য একটাই গ্রিন রুম বরাদ্দ থাকে। এখানে এরা মেকআপ গেট আপ নেয়, তবে আরশাদের মতো সুপারস্টার সিনেমায় থাকলে ভিন্ন হিসাব। তার জন্য বরাবরই আলাদা একটা গ্রিন রুম বরাদ্দ রাখা হয়। আরশাদ তার চেয়ারে বসে মেকআপ নিচ্ছে। দৃশ্যের প্রয়োজনে তার চোয়ালে একটা কাটা দাগ বসাতে হবে। মেকআপ আর্টিস্ট সুদক্ষভাবে সেই দাগটা আঁকছে। এখনও সম্পূর্ণটা আঁকা হয়নি, তবুও দেখে মনে হচ্ছে যেন সত্যি সত্যি কেটে গেছে। আরশাদ স্ক্রিপ্টে তার সংলাপগুলোর উপর চোখ বুলাচ্ছে।
অয়ন হঠাৎ গ্রিন রুমে এসে ভয়ে ভয়ে বলে। স্যার, একটা কথা ছিল। আরশাদ স্ক্রিপ্টের দিকে দৃষ্টি রেখে বলল। বলো। সুজানার নাকি পরের দৃশ্যটা বুঝতে পারছে না, আপনার হেল্প চাইছে, বাইরে আছে, আসতে বলবো? কাজের বিষয়ে সহশিল্পীকে সাহায্য করতে মোটেও কার্পণ্য করে না আরশাদ। যদি সে একাই ভালো অভিনয় করে যায়, সহশিল্পী বাজে অভিনয় করে, তবে পুরো দৃশ্যটাই নষ্ট হয়ে যাবে। অন্য কেউ হলে ভেতরে আসার অনুমতি আরশাদ ঠিকই দিত। সুজানাকে সুবিধার মনে হচ্ছে না বলেই থমথমে গলায় বলল। আমি কি ডিরেক্টর যে জনে জনে সবাইকে দৃশ্য বোঝাবো? রাতের কাছে পাঠাও। অয়ন কাচুমাচু ভঙ্গিতে বেরিয়ে গেল গ্রিন রুম থেকে। গায়ে পড়া স্বভাবের নায়িকাদের এভাবে এড়িয়ে চলতে হয়। আজ যে দৃশ্যটা ধারণ করা হবে সেখানে সুজানা তার ডক্টর অর্থাৎ আরশাদের কাছে বর্ণনা করবে ৮ বছর বয়সে কেমন নৃশংসভাবে সে তার বাবা মাকে হত্যা করেছিল। শট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাঁধল বিপত্তি। সুজানা বারবার তার সংলাপ ভুলে যাচ্ছে, ভুল জায়গায় ভুল সংলাপ দিচ্ছে, বারবার পরিচালককে কাট বলতে হচ্ছে। এত গুরুত্বপূর্ণ একটা দৃশ্যে বারবার সংলাপ ভুলে যাওয়াটা আসলে বিরক্তিকর। আরশাদের জায়গায় অন্য কোনো অভিনেতা থাকলে এতক্ষণে রাগারাগি করে ফিরে যেত গ্রিন রুমে, তবু আরশাদ বিরক্ত হলো না। নতুনদের ক্ষেত্রে এমনটা হতেই পারে। আরশাদ থমথমে গলায় বলল। ডায়লগগুলো মুখস্থ করো। কয়েকদিন ধরে আরশাদের পাত্তার পিপাসু সুজানা তার মুখ থেকে এই একটা বাক্য শুনতেই খুশিতে লাফিয়ে উঠল। শর্ট থেমে রইল সুজানার মুখস্থ করার অপেক্ষায়। মিনিট দশেকের মাঝে সংলাপগুলো মুখস্থ করে ফেলল সুজানা। আবারও শর্ট শুরু হলো। এবার আর ভুল সংলাপ বলছে না সুজানা, তবে বেঁধেছে অন্য এক সমস্যা। সুজানার চরিত্রটাই সিনেমায় মানসিক ভারসাম্যহীন একটা মেয়ের, তার কথাবার্তার মধ্যেও সেই ভাবটা থাকতে হবে। অথচ সুজানা স্বাভাবিকভাবে সংলাপগুলো বলে যাচ্ছে। আরও অনেক সমস্যা চোখে পড়ল তার অভিনয়ের, অথচ পরিচালক কিছুই বলছেন না। দৃশ্যধারণের মাঝেই আরশাদ পরিচালককে আর ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে বলল। এই কাট কাট। রাহাত উঠে দাঁড়িয়ে অবাক গলায় বলল। কি হয়েছে আরশাদ ভাই? আরশাদ রাহাতের প্রশ্নের জবাব না দিয়ে সুজানার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল। তোমাকে দেখেই তো মেন্টালি ডিস্টার্ব মনে হচ্ছে। ওরা এই ডায়লগগুলো দেওয়ার সময় তোমার চোখে মুখে গিল্টি থাকতে হবে, কিন্তু তুমি তো গর্ববোধ করে বলছো। কীভাবে বা আমাকে খুন করেছিলে? সুজানা আমতা আমতা করে বলল। আসলে ভাইয়া আমি বুঝতে পারছিলাম না এই দৃশ্য কিভাবে অভিনয় করব। এই জন্যই আপনার কাছে হেল্প চাইতে গিয়েছিলাম। আপনি তো ব্যস্ত ছিলেন। রাহাত ভাইয়ার কাছে গেলাম, তিনিও কিছু বললেন না। আরশাদ থমথমে দৃষ্টি নিক্ষেপ করলো রাহাতের দিকে। রাহাত ইতস্তত করে বলল। আরশাদ ভাই, এই সিনটা তো শুটিং এর আগেই ওকে বুঝিয়ে দেওয়া হয়েছিল, তাই আর। রাহাতকে কথাটা শেষ করতে না দিয়ে আরশাদ বলল। আরেকবার ব্রেক দাও, যেমন তেমনভাবে এই শটটা নেওয়া যাবে না। আর একবার ব্রেক দাও, যেমন তেমনভাবে এই শটটা নেওয়া যাবে না। আরশাদ নিজে প্রযোজক বলে যে আরেকজনের অভিনয় নিয়ে এতটা মাথা ঘামাচ্ছে, ব্যাপারটা তা নয়। বরাবরই সে সহ অভিনেতা অভিনেত্রীদের সহযোগিতা করে থাকে। তখন যদি রাগারাগি না করে সুজানাকে দৃশ্যটা বুঝিয়ে দিত, তাহলে এতটা সময় নষ্ট হতো না। সেটে বসে আরশাদ সুন্দর করে দৃশ্যটা বুঝিয়ে দিল তাকে। কোনো সংলাপ দেওয়ার সময় কিভাবে অভিনয় করতে হবে সেটাও বলে দিল। আবার শট শুরু হতেই আর কোনো সমস্যা হলো না, নিখুঁতভাবে অভিনয় করে গেল সুজানা। এই দৃশ্যের পর আরেকটা দৃশ্য ধারণ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। এবারের দৃশ্যটা আরশাদের একার। আরশাদ তার স্টাডি রুমে বসে তার রোগীর দেওয়া তথ্য আর পুলিশের ফাইল ঘাটাঘাটি করছে। আসলে এই মেয়েটা যা বলছে তা সত্যি কিনা বোঝার চেষ্টা করছে। আরশাদের স্টাডি রুমে যে সেট বানানো হয়েছে সেটা দেখে তার মেজাজ বিগড়ে গেল। একটু একটু করে এগিয়ে গেল যারা সেট সাজাচ্ছে তাদের ধমকাবে বলে। ওদিকে যে সেট জুড়ে ব্যস্ততা ছড়িয়ে গেল সে বুঝতেও পারল না। ব্যস্ততা তো বটেই, কে ফিল্মসের সিইও সাহেবা এসেছেন বলে কথা। শুটিং সেটে কোনো সমস্যা না হলে ওরা আসে না। প্রেগনেন্সির পর তো সেটা একেবারেই কমে গেছে। আজ হঠাৎ ইচ্ছে হলো তাই চলে এলো। তবে আজ সে ঠিক করে এসেছে সিইওর কোনো ভূমিকায় পালন করবে না, কোনো প্রকার হিসাব নিকাশ মিলাতে বসবে না। পুরো দস্তুর আরশাদের স্ত্রীর ভূমিকা পালন করবে, আরশাদের অভিনয় দেখবে। সে সেটের সবাই তার আগমনে ব্যস্ত হয়ে পড়ল। প্রোডাকশন ম্যানেজার ম্যাম বসুন, ম্যাম কি খাবেন বলে বলে ক্লান্ত হচ্ছে। ওরা অবশ্য বসছে না, ঘুরে ঘুরে সেটটা দেখছে। সেট দেখা তো অজুহাত মাত্র, মনে মনে খুঁজে বেড়াচ্ছে তার সব থেকে প্রিয় মানুষটাকে। হঠাৎ কোত্থেকে যেন সুজানা দৌড়ে এলো, ওরাকে জড়িয়ে ধরলো। ওরাও আন্তরিক ভঙ্গিতে জড়িয়ে ধরলো তাকে। সুজানা উৎফুল্ল ভঙ্গিতে বলল। কেমন আছো আপু? এই কয়েকদিনের মধ্যে সুজানার আপনি তুমিতে আর ম্যাম আপুতে নেমে এসেছে। ওরার অবশ্য এতে কোনোই আপত্তি নেই, মেয়েটা তার বয়সী, শুধু শুধু এসব ফর্মালিটির দরকার কি। ওরা হাসি মুখে বলল। ভালো আছি আপু, তুমি কেমন আছো? সুজানা ফুর্তির ভঙ্গিতে বলল। আমি তো সবসময় ভালোই থাকি, এখন তোমাকে দেখে আর একটু বেশি ভালো হয়ে গেলাম। ওরা প্রশংসার সুরে বলল। বাহ, তোমার পারফিউমটা তো বেশ দারুণ। বিদেশি? না না, খাঁটি বাংলাদেশি। তারপর
শুটিং করে কেমন লাগছে? অনেক ভালো লাগছে আপু। সেটের সবাই এত ভালো, মনে হচ্ছে যেন নিজের বাড়িতেই আছি। সুজানার সঙ্গে কিছুক্ষণ কথা বলে ওরা আবারও বেরিয়ে পড়ল আরশাদের খোঁজে। বেশি দূর খোঁজাখুঁজি করতে হয়নি, একটা ঘরের দরজায় উকি দিয়ে দেখতে পেল আরশাদ সেট সাজানো দুটো ছেলেকে ধমকাধমকি করছে। আরশাদ দরজার উল্টো দিকে ঘুরে আছে বলে দেখতে পেল না ওরাকে। ওরা একটু একটু করে এগিয়ে গেল। আরশাদ সমানে ঝাড়ি মেরেই যাচ্ছে ছেলে দুটোকে। না মানে তোমাদের কি কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় না? একটা সাইকিয়াট্রিস্টের ঘরে কঙ্কাল থাকবে কেন? আর এটা কি বই আনিছো? আমি ক্রিমিনাল সাইকোলজি নিয়ে রিসার্চ করছি, আর আমার স্টাডি রুমে ছোট আইনস্টাইন মানে বিজ্ঞানের বই আনতে বলেছে, বলে যা খুশি তাই নিয়ে আসবে। কি মনে করো এগুলো ক্যামেরায় ধরা পড়ে না? তার সামনে দাঁড়িয়ে থাকা দুটো ছেলের একজন কিছুটা সাহস সঞ্চয় করে কাঁপা কাঁপা গলায় বলল। সরি স্যার, ভুল হয়ে গেছে। আরশাদ কঠিন গলায় বলল, আধ ঘন্টার মধ্যে আমি পারফেক্ট সেট দেখতে চাই। কিভাবে করবে তোমাদের ব্যাপার। ছেলে দুটো চলে যেতে আরশাদ পিছনে ঘুরল। চোখের সামনে যাকে দেখতে পেল তাকে দেখে রীতিমতো চমকে গেল। আরশাদের চমকে খিলখিল করে হেসে উঠল ওরা। আরশাদ বিস্মিত গলায় বলল। তুমি? ওরা হাসি মুখে বলল। সারপ্রাইজ দিলাম, পছন্দ হয়নি? আরশাদ প্রশ্নটার উত্তর দিল না। ওরার হাত ধরে তাকে ঘরের বাইরে নিয়ে এলো। পুরো সেট জুড়ে নানান মানুষের নানান রকম ব্যস্ততা, এদিকটায় কেউ নেই। আরশাদ হুট করে ওরার কপালে চুমু খেয়ে বলল। এমন সারপ্রাইজ প্রতিদিন দাও কেন? ওরা কোমল স্বরে বলল। দিতেই তো চাই। প্রতিদিন এই সারপ্রাইজ দিতে গেলে তুমি বলবে ওরা, তোমার কোনো দায়িত্ব জ্ঞান নেই? জানো না এই সময় এতটা পথ জার্নি করতে হয় না? আরশাদ হেসে ফেলে বলল। তা অবশ্য ঠিক। ওভাবে ধমকাচ্ছিলে কেন ওদের? ভয়ে রীতিমতো চুপসে গিয়েছিল ওরা। আরশাদ গম্ভীর গলায় বলল। গাধার মতো কাজ করলে ধমক তো খেতেই হবে। তুমি দেখোনি ওটা কোনো সেট হলো? দেখে মনে হয় একটা সাইকিয়াট্রিস্টের ডাস্টবিন রুম। ওরা কিছুক্ষণ চিন্তা করে বলল। না, তবে একটু ভালো করেও বললেও তো হতো, তাই না? বাঙালিকে ভালো কথা বলে কোনো কাজ হয় না। এদের এদের সারাক্ষণ ধমকের উপর রাখতে হয়। ওরা কি যেন মনে করে হেসে ফেলল। আরশাদ অবাক গলায় বলল। হাঁটছো কেন? ওরা হাসি থামিয়ে বলল। আগে তো কেবল শুটিং সেটেই দেখতাম তোমায়, ভাবতাম তুমি বুঝি আসলেই এমন বদরাগী। ভাগ্যিস আসল রূপটা দেখেছিলাম। আরশাদ হঠাৎ ওরার কানের সঙ্গে ঠোঁট মিশিয়ে ফিসফিস করে বলল। ম্যাডাম, আমার আসল রূপ দেখার অধিকার শুধুই আপনার। ওরা সারা শরীরে কাটা দিয়ে গেল। আরশাদ কাছে এলে তার ভেতর ওলটপালট তুফান শুরু হয়। শট শুরু হলো। ওরা মনিটরের সামনে বসে দেখলো আরশাদের অভিনয়। এই দৃশ্যে কোনো সংলাপ নেই, তবে আরশাদের প্রত্যেকটা এক্সপ্রেশন সংলাপের থেকেও ভালো কাজ করছে। এতটা নিখুঁত অভিনয় কেউ কিভাবে করতে পারে? এই দৃশ্যের পর আরও একটা দৃশ্য ধারণ করে শেষ হবে আজকের শুটিং। তবে সেই দৃশ্যে আরশাদ নেই, তাই আর অপেক্ষা না করে এখনই বেরিয়ে পড়ল ওরাকে নিয়ে। এমনিতেই মেয়েটার এতক্ষণ বাইরে থাকা ঠিক হচ্ছে না। সারাদিন শুটিং করে আরশাদ বেশ ক্লান্ত, তবুও ড্রাইভারকে সঙ্গে নিল না, নিজেই ড্রাইভ করছে। হাজারো ক্লান্তি সত্ত্বেও ওরাকে পাশে নিয়ে ড্রাইভ করার এই অনুভূতিটা তার সব থেকে পছন্দের। আরশাদের একটা হাত নিজের দুটো হাতের মধ্যে বন্দি করে কোলের উপর রাখলো ওরা। নরম সুরে বলল। তুমি অনেক ক্লান্ত না? আরশাদ ক্লান্ত ভঙ্গিতে বলল। প্রচণ্ড। কবে যে বাবুটা আসবে? ওরা বিভ্রান্ত গলায় বলল। এক সেকেন্ড, বাবু আসার সাথে তোমার ক্লান্তি দূর হওয়ার কি সম্পর্ক বলো তো? আছে, তুমি বুঝবে না। ওরা কয়েক মুহূর্ত ফ্যাল করে তাকিয়ে রইল আরশাদের দিকে। কথার মানেটা বুঝতে পারার সঙ্গে সঙ্গে লজ্জায় অন্যদিকে মুখ ফেরালো ওরা। ছি, এত অসভ্য তুমি! আরশাদ হেসে বলল। অসভ্যতার কি হলো? আমি তো বলেছিলাম তোমার রান্নার কথা। আগে কত মজার মজার রান্না করে খাওয়াতে আমাকে। তোমার রান্না খেতেই আমার ক্লান্তি দূর হয়ে যেত। এখন বাবু তোমার পেটের মধ্যে থাকার কারণে আমি নিজেই তোমাকে রান্না করে যেতে দেই না। সেই জন্যই বলছিলাম কবে বাবু আসবে আর কবে তুমি আমায় রান্না করে খাওয়াবে। এখন তোমার মাইন্ড ডার্টি হলো তো আমার কিছু করার নেই। আরশাদ কথাগুলো বলছে আর মিটিমিটি হাসছে। ওরা এখনো মুখ ফিরিয়ে রেখেছে লজ্জায়। ছেলেটা মাঝে মাঝে এত কেন জ্বালায় থাকে? আরশাদ হাসিমাখা স্বরেই বলল। এই ওরা এদিকে তাকাও না। লজ্জা পেলে তোমাকে যে অদ্ভুত সুন্দর লাগে, এই দৃশ্যটা কি করে মিস করে। হাজারো লজ্জা সত্ত্বেও আরশাদের দিকে তাকালো ওরা। ধক করে উঠল আরশাদের বুকটা। আসলেই লজ্জা পেলে তার সৌন্দর্য হাজারো গুণ বেড়ে যায়। লাইব্রেরিতে ল্যাপটপ খুলে বসে অফিসের কাজ করছে ওরা। একটা মানুষ ছুটিতে থেকেও এত গুরুত্ব নিয়ে অফিসের কাজ করতে পারে, তা আবার এই সাত সকালে?
কে ফিল্মসের পরবর্তী একটা সিনেমার খরচ ক্রমশই বেড়ে যাচ্ছে। বাজেট বেঁধে দেওয়া হয়েছিল 60 লাখ, তবে যে হারে খরচ হচ্ছে তাতে 1 কোটি স্পর্শ করবে নিঃসন্দেহে। এই সিনেমায় কোনোভাবেই 1 কোটি টাকা খরচ করা যাবে না। অফিসে ফাইন্যান্স টিম কাল সারাদিন চিন্তা ভাবনা করেও খরচটা নিয়ন্ত্রণে আনতে পারেনি। তাই সকাল সকাল অরার সাহায্য চেয়েছে। অরাও বিন্দুমাত্র দেরি না করে বসে গেছে ল্যাপটপ নিয়ে, নিজেই নতুন করে বাজেট তৈরি করছে। ওদিকে ঘোর লাগা দুটো চোখ যে তাকে অবিশ্রান্ত হয়েই দেখে যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল অরা। সকাল সকাল শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল আরশাদ। ব্রেকফাস্টের জন্য অরাকে ডাকতে এসে থমকে দাঁড়িয়ে গেল দরজার কাছে। অরাকে আজ একটু বেশি স্নিগ্ধ লাগছে। ধবধবে সাদা জামা আর খোলা চুলে তার সৌন্দর্য যেন সকল মাত্রা ছাড়িয়ে গেছে। আজও ভাবতে অবাক লাগে আরশাদের এই মানুষটা তার একান্তই ব্যক্তিগত। এই মানুষটার উপরে রাজত্ব চালানোর সকল অধিকার কেবলই তার। কাজে এতটাই মগ্ন হয়ে আছে ওরা, তার ঢিলে ঢিলে জামাটা যে কাঁধ থেকে সরে গেছে সেদিকে কোনো খেয়ালই নেই। আরশাদের চোখের সামনে ফুটে উঠল অরার কাঁধের তিল দুটো। চোখের সামনে ভাসতে থাকা অতিরিক্ত এই সৌন্দর্য কেমন ঘোরের মধ্যে ডুবে গেল আরশাদ। একটু একটু করে এগিয়ে গেল অরার কাছে। অরার দৃষ্টি এখনও ল্যাপটপের দিকে আবদ্ধ। এত কাজ করে কেন মেয়েটা? অরার কাজের প্রতি ক্ষীণ হিংসা হলো আরশাদের। কাজই যদি তার সকল মনোযোগ নিয়ে যায় তাহলে আরশাদ পাবে কি? আরশাদ নেশাক্ত ভঙ্গিতে ঠোঁট ডুবিয়ে দিল অরার উন্মুক্ত কাঁধে। সর্বাঙ্গ কেঁপে উঠল অরার। আরশাদের স্পর্শ প্রতিবারের মতোই তার মাঝে প্রবল আলোড়নের সৃষ্টি করে। এমন হুটহাট পাগলামি শুরু করলে কোথায় যায় বেচারি? অরা ঘোর লাগা কণ্ঠে বলল, এরকম করো না তো আরশাদ। আরশাদ অরার কাঁধ থেকে মুখ তুলে কানের সঙ্গে ঠোঁট মিশিয়ে বলল। কেন? কি হবে এরকম করলে? অরা কিছুই বলতে পারল না, চুপসে রইল লজ্জায়। আরশাদ দুষ্টুমি মাখা কণ্ঠে বলল, সরাসরি বললেই তো পারো, আরো বেশি আদর খেতে ইচ্ছে করছে। অরা লজ্জায় লাল হয়ে বলল। আরে ধুর, আমি কি সেই কথা বলেছি নাকি? আরশাদ সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, তুমি না বললে কি হবে? তোমার মনের কথা বুঝতে পারার সুপার পাওয়ার আমার কাছে। অরা কি বলবে ভেবে পাচ্ছে না। আরশাদের কথা মিথ্যা নয়। ছোট্ট একটু স্পর্শ পেলেই তার ইচ্ছে হয় আর একটু বেশি স্পর্শ পেতে। আরশাদের ভালোবাসার চাদরে নিজেকে মুড়িয়ে রাখতে। এই কথা ভুলেও স্বীকার করা যাবে না। লজ্জায় তাহলে এর শেষই হয়ে যাবে ওরা। চুপ করে মেঝের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বসে রইল ওরা। আরশাদ অরার চুলে হাত বুলিয়ে হাসি মুখে বলল, আর তো মাত্র কয়েকটা দিন, তারপরেই টের পাবে আদর কাকে বলে। অরা লজ্জারাঙা কণ্ঠে বলল, উফ আরশাদ, থামবে তুমি? আচ্ছা বাবা, চলো ব্রেকফাস্ট করব। নিঃশব্দে ব্রেকফাস্ট করছে ওরা। আজকের দিনটা অন্যরকম হতে যাচ্ছে তার জন্যে। এই দিনটার অপেক্ষা সে বেশ কিছুদিন ধরেই করেছিল। তবে দিনটার মুখোমুখি হওয়ার পর কিছুটা দুশ্চিন্তাও কাজ করছে। মাসখানেক আগে মোবারকের সঙ্গে পুনর্মিলনের পর থেকে ওরা আর অফিসে যায়নি। তাকে এড়িয়ে যাবার জন্যে নয়, অফিসে তার জরুরি কোনো কাজ পড়েনি বলে। তবে মোবারকের চিন্তা কখনোই মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলতে পারেনি ওরা। মোবারকের সঙ্গে সেদিনের কথোপকথনের পর থেকে ওরা ঠিক করে রেখেছে 3 ভাইয়ের জন্য কিছু একটা করবে। কিন্তু সেই কিছু একটা কি? অনেক চিন্তা ভাবনা করেও যখন কুল কিনারা পেল না ওরা, তখন বুদ্ধি চাইল আরশাদের কাছে। আরশাদ তাকে বলল 3 জনের নামে ঢাকায় একটা ফ্ল্যাট লিখে দিতে। মাথার উপরে ছাদটা নিশ্চিত থাকলে মানুষের মানসিক কষ্ট অর্ধেক কমে যায়। নগদ টাকা দেওয়াটা খারাপ দেখায়। তাই আরশাদ বুদ্ধি দিল বড় দুজনকে ভালো একটা চাকরির ব্যবস্থা করে দিতে। কে ফিল্মসে নয়। প্রতিদিন তাদের মুখোমুখি হওয়ার অর্থ অরার মনে বারবার ছোটবেলার বিস্মৃতিগুলো ভেসে ওঠা। তাদের এমন একটা চাকরির ব্যবস্থা করে দিতে হবে সেখানে বেতনটাও ভালো থাকে, কাজ শিখে দক্ষতা বাড়িয়ে পদোন্নতিরও সুযোগ থাকে। আর একেবারে ছোটটাকে স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হবে। যদিও শিক্ষা জীবন শুরু করার জন্য তার বয়সটা একটু বেশি, তবুও কেয়ার করা। একেবারে অশিক্ষিত থাকার থেকে দেরিতে শিক্ষা জীবন শুরু করাই ভালো। আরশাদের বুদ্ধিটা বেশ পছন্দ হলো অরার। মিরপুরের দিকেই 1200 বর্গফুটের একটা ফ্ল্যাট পছন্দ হলো। রেডিমেড ছিল বলে কিনে ফেলতেও খুব একটা সময় লাগলো না। ফ্ল্যাট ওরা নিজের টাকা দিয়ে কিনেছে, যদিও আরশাদ প্রথমে রাজি হচ্ছিল না। তবে অরার মতে এই দায়িত্বটা তারই নেওয়া উচিত। একটা মেয়ে কেবল শপিং করার জন্য টাকা রোজগার করে না। মোবারক আর সোলেমানের জন্য একটা ফ্যাক্টরিতে চাকরির ব্যবস্থা করলো ওরা। সেখানে কায়িক পরিশ্রমের থেকে মেধা দিয়ে কাজ করতে হবে বেশি। তাদের প্রধান কাজ ফ্যাক্টরির বিভিন্ন রোবট চালনা করা। বেতন আপাত দৃষ্টিতে অনেক ভালো। কাজ শিখতে পারলে পদোন্নতির সুযোগও রয়েছে। তার থেকেও ভালো কথায় ফ্যাক্টরি তার শ্রমিকদের জন্য বিভিন্ন ওয়ার্কশপের আয়োজন করে থাকে। এসবের মাধ্যমে শ্রমিকেরা ব্যবসা সম্পর্কে ধারণা পায়। পরবর্তীতে নিজেরাই ব্যবস্থা গঠন করার জন্য আগ্রহী হয়ে ওঠে। 3 ভাইয়ের জন্য ভালো ব্যবস্থা করা হলেও তাদের মায়ের জন্য কিছুই করবে না ওরা। সে চাইলেই পারে ভদ্রমহিলাকে শহরের সব থেকে নামকরা হাসপাতালে রেখে চিকিৎসা করাতে, কিন্তু ওরা করবে না।
নিজের প্রতি তাহলে বিরাট অবিচার করা হবে। ছেলেদের ভালো ব্যবস্থা করে দিয়েছে, ছেলেরা মায়ের চিকিৎসা করাক। আরশাদ কোমল স্বরে ডাকলো। ওরা ওরা সম্বিত ফিরে পেয়ে বলল। শিওর তুমি একাই যাবে? ওরা ক্ষীণ হেসে বলল। হ্যাঁ আরশাদ, ওদের সাথে ইমোশনাল কোনো অ্যাটাচমেন্ট আমি রাখতে চাচ্ছি না। সারাটা জীবন তো নিজের একটা পরিবার ছাড়াই কাটিয়ে দিলাম আমি। এখন হঠাৎ কোনো টান বাড়াতে চাই না আমি। আমার পরিবার তো আছেই, তুমি, কথা, মা, আপা, তোমার মামা মামি, খালা খালু, চাচা চাচি, কাজিনরা, এটাই তো আমার পরিবার। প্রত্যেকটা মানুষের কাছ থেকে এত ভালোবাসা পাই আমি। যাদের কাছ থেকে কখনো ভালোবাসা পাইনি তাদের উপর মায়া বাড়িয়ে কি লাভ বলো তো? আরশাদ হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল। তার মানে বোন হিসেবে কখনোই পাশে থাকবে না ওদের? ওরা ফ্যাকাশে কণ্ঠে বলল। না, ওদের হয়তো আমার প্রয়োজনও নেই। যতটুকু করছি দায়িত্ববোধের জায়গা থেকেই করছি। এত বছর পর হারানো পরিবার খুঁজে পেয়ে তাদের সঙ্গে দৃঢ় বন্ধন করে তোলার কোনো ইচ্ছা ওরার নেই। এই পরিবার তো কেবল নামই। এই পরিবার কখনোই তাকে স্নেহ ভালোবাসা দেয়নি। আজ যদি তার বাবা বেঁচে থাকতেন তবুও এই পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ওরা রাখতো না, দায়িত্বটুকুই পালন করতো কেবল। শুটিংয়ের উদ্দেশ্যে বের হওয়ার আগে আরশাদ ওরার কপালে চুমু খেয়ে বলল। সাবধানে থেকো ওরা, এই এলাকাটা কিন্তু ভালো না, প্লিজ একা কোথায় যেও না। যেখানে যাবে জহুরুল যেন তোমার সাথেই থাকে। সেই কিডন্যাপিংয়ের ঘটনার পর থেকে ওরা অফিসে বাদে অন্য কোথাও একা গেলেই মনে ক্ষীণ ভয়ে কাজ করে আরশাদের। যদি এখন সবসময় তার সঙ্গে বডিগার্ড থাকে তবুও চিন্তার শেষ নেই আরশাদের। আরেকবার মেয়েটাকে হারিয়ে ফেলার কথা সে দুঃস্বপ্নেও কল্পনা করতে পারে না। ওরা হাসি মুখে বলল। যথা আজ্ঞা স্যার। আরশাদ বেরিয়ে যাওয়ার পর কথা কেটে তুলল ওরা। তাকে ব্রাশ করিয়ে ব্রেকফাস্ট খাইয়ে দিয়ে স্কুলের জন্য প্রস্তুত করে দিল। সকালের দিকটায় আজকাল বেশ ক্লান্ত লাগে ওরার। বিছানা ছেড়ে উঠাই দুঃসাধ্য ব্যাপার। বাবু পৃথিবীতে আসা পর্যন্ত তাই এই দায়িত্বগুলো পায়েলকেই দিয়েছে ওরা। তবে আজ অনেক দিন পর সকালটায় শরীরটা ভালো থাকে ওরা নিজেই করলো সব। আধা ঘন্টার মধ্যে ওরা নিজেও তৈরি হয়ে বেরিয়ে পড়লো কথাকে নিয়ে। কথাকে স্কুলের সামনে নামিয়ে সোজা চলে গেল অফিসে। তার গাড়ি গ্যারেজে এসে থামতে একজন সিকিউরিটি গার্ড ছুটে এসে দরজা খুলল। ওরা আন্তরিক ভঙ্গিতে বলল। ভালো আছো কুদ্দুস? ওরার এই বিরাট একটা গুণ, অফিসে এত এত কর্মচারী অথচ সকলেরই নাম মনে রাখতে কোনো প্রকার ভুল সে করে না। কুদ্দুস হাসি মুখে বলল। জি ম্যাডাম, আপনি ভালো আছেন? হ্যাঁ শোনো, আমি আজ ওপরে যাব না, তোমাকে একটা কাজ করতে হবে। 5 তলায় মোবারক নামে একজন ফ্লোর বয় আছে, কাজ করে। ওকে ডেকে নিয়ে এসো তো। ওরা ডাক পেয়ে মোবারক বিস্মিত হয়ে ছুটে এলো। এমনিতেই অনেকদিন হলো ওরা অফিসে আসছে না, হুট করে এসে আবারও খোঁজ করছে তার, বিষয়টাই স্বাভাবিক। ওরা জানালার বাইরে তাকিয়ে বলল। গাড়িতে ওঠো মোবারক, একটা জায়গায় যেতে হবে। মোবারক দ্বিগুণ বিস্ময় নিয়ে বলল। কই যাবো ম্যাডাম? ওঠো আগে। মোবারক গাড়িতে উঠে বসতে ওরা বলল। তোমার বাসার ঠিকানাটা ড্রাইভার সাহেবকে বলো তো। মোবারকের বিস্ময়ে যেন সকল সীমা ছাড়িয়ে যাচ্ছে। একে তো ওরা তাকে নিজের গাড়িতে উঠিয়ে নিল, এখন আবার তার বাসার ঠিকানা চাইছে। হাজারো বিস্ময় নিয়ে ড্রাইভারকে ঠিকানা বলে দিল মোবারক। প্রায় ৪৫ মিনিট পর মিরপুরের এক বিস্তৃত বস্তির সামনে থামলো গাড়ি। সারি সারি টিনের ঘরের ফাঁকে সরু হাঁটার পথ। কেউ কেউ বাড়ির সামনে দড়িটা নিয়ে কাপড় শুকাতে দিয়েছে, কেউ টিনের ছাদ ফুটো হয়ে গেছে বলে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য ছাদের উপর প্লাস্টিক বিছিয়ে রেখেছে। রুগ্ন কতগুলো ছেলে মেয়ে টায়ার আর লাঠি নিয়ে ছুটে বেড়াচ্ছে। বস্তির দুই ধারে আবর্জনা ছড়াছড়ি। দারিদ্র্যের এই চিরচেনা দৃশ্যের সঙ্গে বহু আগে থেকেই পরিচিত ওরা। আবর্জনার দুর্গন্ধে তাই মুখ বিকৃত হলো না তার। ওড়নাটা দিয়ে মাথার উপরে ঘোমটা টেনে নিল ওরা। মোবারক তাদের ঘরটার দিকে নিয়ে যাচ্ছে ওরাকে। ওরার পেছন পেছন গম্ভীর মুখে হাঁটছে তার বডিগার্ড জহুরুল। মিনিট কয়েক হাঁটতেই তারা পৌঁছে গেল মোবারকদের ঘরের সামনে। ভগ্ন প্রায় একটা টিনের ঘর। ছাদের উপরে নীল রঙের প্লাস্টিক বিছিয়ে রাখা, একটা জানালার কপাট নারিকেলের দড়ি দিয়ে বেঁধে রাখা। ঘরের চারিপাশ অগোছালো। একদিকে স্টিলের একটা ভাঙা কলস কাত হয়ে পড়ে আছে, আরেকদিকে কতগুলো ছোট বড় প্লাস্টিকের বোতল স্তূপ করে রাখা। ঘরের ভেতরে পা রাখতেই ওরার গা বেয়ে হু হু করে শীতল হাওয়া বয়ে গেল। ঘরের একেবারে কোনায় ছোট্ট একটা বিছানা, সেখানে গুটিসুটি মেরে শুয়ে আছে বয়স্ক এক মহিলা। এই মানুষটাকে চিনতে একেবারেই অসুবিধা হলো না ওরার। পাথরের ন্যায় জমে গেল সে। এক ঝলক চোখের সামনে ভেসে উঠল ছোটবেলায় তার উপরে হওয়া অগণিত অত্যাচারের দৃশ্য। এই মানুষটাই তো তাকে হাজারো কষ্ট দিয়ে বিষিয়ে ফেলেছিল, বেঁচে থাকার ইচ্ছাটাই কেড়ে নিয়েছিল ওরার কাছ থেকে। আজ আর কোনো ভয় নেই ওরার। তাকে অত্যাচার করার কোনো সাহস বা শক্তি মহিলার আজ নেই, তবুও ভয় করছে ওরার। ছোটবেলায় নিজেকে কয়েক মুহূর্তের জন্য মনে ধারণ করে ফেলেছে যেন।
অরার জায়গায় অন্য কোনো মেয়ে হলে অনায়াসে এই মহিলার দিকে ছুড়ে দিত প্রতিশোধের তীর। সেই ক্ষমতা অরার আছে, তবে তার মনটা যে একেবারেই নরম। প্রতিশোধ তো দূরের কথা, কোনো মানুষের ক্ষতির চিন্তাও সে করতে পারে না। ঘরে মানুষের উপস্থিতি টের পেয়ে উঠে বসলেন আয়েশা বেগম। আর একটু ভালো করে তার মুখটা দেখতে পেল অরা। চুলগুলো সব পাক ধরেছে, বয়সের ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে চোখ মুখে। দেখে বোঝা যাচ্ছে তার শরীর জুড়ে দুর্বলতা। আয়েশা বেগম কয়েক মুহূর্ত অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন অরার দিকে, যেন ভর দুপুরে ভূত দেখলেন তিনি। রীতিমতো চমকে উঠলেন আয়েশা বেগম, বললেন, আখি না। চুপ করে রইল অরা। সে তো আখি নয়, ওই মেয়েটাকে নিজ হাতে মেরে ফেলেছে অরা। তার হয়ে মোবারকই উত্তরটা দিল, না মা, আমার অফিসের বড় ম্যাডাম আমাগো বাসা দেখতে আইছে। আয়েশা বেগম অবিশ্বাস নিয়ে বললেন, না না, এইটা তো আখি, ভালো কইরা দেখ। মোবারক মায়ের কথাটা অগ্রাহ্য করে বলল, আইসা আইসা, তুমি ঘুমাও এখন। আখি। ঘুমাও তো মা। জোর করে মাকে ঘুম পাড়িয়ে দিল মোবারক। গাড়িতে বসেই সোলেমান আর জাহানকে খবর দেওয়া হয়েছিল। এতক্ষণে তারাও এসে গেছে। তিন ভাইকে কত বছর পর একসঙ্গে দেখলো ওরা। ছোটবেলার সঙ্গে চেহারায় কোনোই মিল নেই তাদের। তিনজনই ছিল বিচ্ছু প্রকৃতির। সারা বাড়ি তাদের চেঁচামেচিতে থাকতো মুখরিত, অথচ কতটা বদলে গেল এরা। অভাব আর দারিদ্র্য তাদের বদলে যেতে বাধ্য করেছে। ঘরের সামনে খোলা জায়গায় বসলো ওরা। তার পাশে মাটিতে পা ছড়িয়ে বসে পড়ল জাহান। মোবারক আর সোলেমান তার সামনে দাঁড়িয়ে। ওরা হ্যান্ডব্যাগ থেকে একে একে বের করলো জরুরি কাগজগুলো। ফ্ল্যাটের দলিল, চাকরির জয়েনিং লেটার, জাহানের স্কুলের ভর্তির কাগজপত্র। মোবারক আর সোলেমান বিস্ময়ে মুখ চাচাই। কবেকার কোন হারিয়ে যাওয়া সৎ বোন, সে কিনা এত কিছু করছে তাদের জন্যে। বিশ্বাসই করতে চাইছে না দুজনের কেউই। ওরা সবগুলো কাগজ বুঝিয়ে দিল তাদের, বলে দিল কখন কি করতে হবে। মোবারক আর বিস্ময় ধরে রাখতে না পেরে বলল, এইসব কেন করলেন ম্যাডাম? ওরা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে মলিন হাসি হেসে বলল, একটা সময়ে তোমার ম্যাডাম ছিলাম না, বুবু ছিলাম। সেই বুবু অনেক ভালোবাসতো তোমাদের। তোমাদের জন্য নিজের জীবনটা দিতে কোনো আক্ষেপ ছিল না তার। ধরে নাও সেই বুবুও এইসব করলো তোমাদের জন্য। সোলেমান লজ্জিত ভঙ্গিতে বলল, ধন্যবাদ দিতে হবে না, শুধু জাহানের খেয়াল রেখো। ওরা মেঝেতে বসে থাকা জাহানের দিকে তাকিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি রাজা মিয়া, অনেক লেখাপড়া করতে হবে, অনেক বড় মানুষ হতে হবে, পারবি তো? প্রশ্নটা করে নিজেই অবাক হলো ওরা। মোবারক বা সোলেমান কাউকে আগের মতো আপন করে নিতে পারেনি সে। তাদের এবং ওরার মাঝে যেন অদৃশ্য কোনো দেওয়াল। অথচ জাহানের সঙ্গে ঠিকই আগের মতো সহজ হতে পারল। জাহানের জন্মের পর ঠিক এভাবে তাকে রাজা মিয়া বলে ডাকতো ওরা। এমন তো নয় ডাকটা ওরা মনে রেখেছিল, সে তো ভুলেই গিয়েছিল। অবচেতন মন আচমকাই মনে করিয়ে দিয়েছে। ওরাও আচমকা বলে ফেললো। তাহলে কি বাচ্চাদের আপন করে নেওয়াটা বেশি সহজ? ওরাকে আরেকটু অবাক করে দিয়ে জাহান বলল, ওরার চোখে জল চলে আসার উপক্রম হলো। বুবু, কতদিন পর এই ডাকটা শুনল সে। টানা 16 দিন এক নাগারে শুটিং হলো দিগন্ত সিনেমার। প্রথম ধাপে শুটিং শেষ। 5 দিন পর আবারও শুটিং শুরু হবে দ্বিতীয় ধাপের। এই 5টা দিন যে আশরাত বিশ্রাম নিয়ে কাটাবে সেই উপায়ও নেই। অফিসে বেশ কিছু জরুরি কাজ জমে আছে। ওরা যেহেতু নিয়মিত অফিস করতে পারছে না, তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ঝুলে আছে। এই বিরতির মধ্যে অফিসের জরুরি কাজগুলো সারতে হবে। পরবর্তী সিনেমার পরিচালকের সঙ্গে মিটিং করতে হবে, একটা বিজ্ঞাপনের শুটিং করতে হবে। কাজের কথা মাথায় আসতেই ক্লান্তিতে শরীর ভেঙে আসছে আশরাদের। এমনিতেই আজ সারাদিন আউটডোরে শুটিং করে বেচারা ক্লান্ত। হাজারটা কাজ জমে থাকা সত্ত্বেও কালকের দিনটায় কোনো কাজ রাখেনি আশরাদ। কাল সারাদিন বাড়িতে থেকে বিশ্রাম করবে। এত খাটাখাটনির পর এতটুকু বিশ্রাম তো তার প্রাপ্যই। গাড়ি সিটে গা এলিয়ে চোখ বুজে আছে আশরাদ। এতটাই ক্লান্ত লাগছে যে ইচ্ছে করছে গাড়িতেই ঘুমিয়ে পড়তে। রাত প্রায় 12টা বাজতে চলল। ঢাকার জনমানব শূন্য রাস্তায় ছুটছে গাড়ি। যে শহরটা দিনভর মানুষের কোলাহলে ব্যস্ত থাকে তাকে এই রূপে বড় বেমানান বলে মনে হয়। হঠাৎ মোবাইলের নোটিফিকেশনের আওয়াজ পেয়ে চোখ খুলল আরশাদ। মোবাইলটা হাতে নিয়ে দেখল সুজানার নতুন মেসেজ। সে লিখেছে, আজকের সিনটা এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া। এই সিনেমায় যদি আমার অভিনয় ভালো হয়ে থাকে তার পুরো ক্রেডিটটাই আপনার। মেসেজটা সিন করে রেখে দিল আরশাদ। রিপ্লাই দেওয়ার প্রয়োজন বোধ করল না। রিপ্লাই দেওয়ার অর্থ সুজানাকে অতিরিক্ত পাত্তা দেওয়া। এমনিতেই মেয়েটার উপর সে যথেষ্ট বিরক্ত। ওরা বলেছিল এই মেয়ের অভিনয়ে দারুণ দক্ষতা আছে, কিন্তু কোথায়? সেই দক্ষতার কোনো উদাহরণ এখন পর্যন্ত চোখে পড়ল না আরশাদের। একটা দৃশ্য নিজে থেকে বুঝতে পারছে না, কোথায় কোন এক্সপ্রেশন দিতে হবে সেটাও বুঝতে পারছে না। দৃশ্যের মধ্যে সংলাপগুলো বলার কোনো সৌন্দর্য নেই। হড়বড় করে দাড়ি কমা ছাড়া সংলাপ বলে যাচ্ছে। প্রত্যেক দিনই এজন্য সুজানাকে বাড়তি সময় দিতে হচ্ছে আরশাদের।
পুরোটাই সিনেমার স্বার্থে। সুজানা নিজের মতো অভিনয় করে গেলে সিনেমাটা হবে অতি অখাদ্য। এক একটা দৃশ্য ধরে ধরে বাচ্চাদের মতো বুঝিয়ে দিতে হচ্ছে তাকে। আরশাদের বিরক্তির সকল সীমা ক্রমেই ছাড়িয়ে যাচ্ছে। নিজের কাছে সে ইতিমধ্যে প্রতিজ্ঞা করে ফেলেছে আর কখনোই নবাগত অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করবে না। গাড়ি আরও মিনিট 10 পরে থামলো বাড়ির সামনে। ড্রাইভারকে গাড়িটা গ্যারেজে পার্ক করতে বলে নেমে পড়ল আরশাদ। আজ বহু বছর পর এতটা ক্লান্ত লাগছে তার। ইচ্ছে হচ্ছে যেন বাড়িতে পা রাখতে ফ্রেশ না হয়ে বিছানায় তলিয়ে যেতে। লকের পাসওয়ার্ড চেপে দরজা খুলল আরশাদ। দরজা খুলে যেতেই তার ঠোঁটে ফুটে উঠল মোহনীয় এক হাসি। সকল ক্লান্তিরা যেন এক নিমিষে ছুটে পালালো। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে অরা। এতক্ষণ তার মানে আরশাদের জন্যই অপেক্ষা করছিল। অরাকে এক নজর দেখতেই চোখটা জুড়িয়ে গেল আরশাদের। মেয়েটার প্রেগনেন্সি 7 মাস চলছে। সর্বক্ষণ ঢিলেঢালা জামা পরলেও ঠিকই চোখে পড়ে তার স্ফীত পেট। অরার কাছে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে আরশাদ বলল, ওরা এখনো ঘুমোনি তুমি? আরশাদের বুকে মুখ লুকিয়ে অরা হাসি হাসি কণ্ঠে বলল। আরশাদ দুষ্টুমি মাখা কণ্ঠে বলল, ঘুমালে তোমার সামনে দাঁড়িয়ে থাকতাম কি করে বলো? আমার সাথে দুষ্টামির পরিমাণ ভালো হবে না কিন্তু। ঘুম আসছিল না, কি করব বলো? বাবু আজকে এত নড়াচড়া করছে। আরশাদ তার একটা হাত রাখলো অরার পেটের উপরে। বাবু বেশি নড়ে উঠলে এখন বাইরে থেকে টের পাওয়া যায়। আরশাদ হাত রাখতেই টের পেল বাবু নড়ে উঠেছে। অরার পেটের উপরে কেমন ঢেউ খেলে যাচ্ছে। আরশাদ আদুরে গলায় বলল, এই যে জুনিয়র, মাকে এত বিরক্ত করছেন কেন? আপনি এত নড়াচড়া করলে আমার কষ্ট হয় না? আপনি একবার পৃথিবীতে চলে আসুন, তারপর আমরা দুজন একসঙ্গে মাকে বিরক্ত করব। অরা হেসে আবারও জড়িয়ে ধরল আরশাদকে। আরশাদ এমনভাবে বাবুর সঙ্গে কথা বলে যেন বাবু সত্যি তার কথা বুঝতে পারছে। অরা বলল, তুমি ডিনার করেছো? হুম, তুমি করছো তো? না করে আর উপায় কি? সন্ধ্যা নামার সাথে সাথেই তোমার বাবুর খিদে পেয়ে যায়। আরশাদের গলা জড়িয়ে রেখে অরার হঠাৎ খেয়াল হলো তার শার্টের কলারে লাল রঙের একটা দাগ। সাদা শার্ট হওয়ার কারণে দাগটা ভালোভাবে ফুটে উঠেছে। অরার একবার দেখে মনে হলো লিপস্টিকের দাগ। অরার পর মুহূর্তেই মনে হলো, দূর, আরশাদের শার্টে লিপস্টিকের দাগ আসবে কোত্থেকে? অরা কৌতূহল নিয়ে বলল, এটা কিসের দাগ? আরশাদ দাগটার দিকে তাকালো। এতক্ষণে সে নিজেও খেয়াল করেনি শার্টের এই দাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরশাদ হালকা গলায় বলল, মেকআপের হতো, জলের নিয়ে একটা কাটা দাগের মেকআপ করে না, সেটারই দাগ লেগেছে। ও, আরশাদ মজার ছলে বলল, কেন, তুমি কি ভাবছো আমি কারোর সাথে রোমান্স করে এসেছি? অরা চোখ পাকিয়ে বলল, আরশাদ? অরা খুব ভালো করে আরশাদকে চিনে। এতটা ভালো করে হয়তো আরশাদ নিজেকেও নিজে চেনে না। সেজন্যই আরশাদকে নিয়ে তার কোনো ইনসিকিউরিটি নেই। সন্দেহ তো বহু দূরের কথা। আরশাদ একবার কথাকে দেখে এসে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখলো অরা ইতিমধ্যে শুয়ে পড়েছে। তার মাথার উপরে একটা হাত, চোখ দুটো বন্ধ। আরশাদ অরার পাশে শুয়ে পড়তে পড়তে বলল, মাথা ব্যথা করছে। অরা অস্পষ্ট স্বরে বলল। অল্প। আরশাদ আধা শোয়া হয়ে বলল, দেখি, হাঁটা সরো। আরে মাথা টিপে দেওয়ার মতো ব্যথা করছে না তো। অরার বারণ শোনার প্রয়োজন মনে করলো না আরশাদ। সুন্দর করে টিপে দিচ্ছে অরার মাথা। কে বলবে একটু আগে ক্লান্তিতে এই ছেলে প্রায় অবশ হয়ে যাচ্ছিল। অরার সামান্যতম অসুবিধা আরশাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। অরা আবারও বলল, মাথা টিপে দিতে হবে না আরশাদ, সারাদিন পরিশ্রম করেছো, এখন রেস্ট নাও তো। আরশাদ নরম স্বরে বলল, আমার বউয়ের মাথা ব্যথা আর আমি পরে পরে ঘুমাবো? তোমার কি মনে হয় আমাকে পাষাণ? ভালো লাগা ভরা চোখে অরা তাকিয়ে রইল আরশাদের দিকে। ছেলেটা এত সুন্দর করে বউ ডাকে তাকে, যতবার ডাকে ততবার ঠিক এই একই সৌন্দর্য বজায় থাকে। অরার হঠাৎ কি যে হলো, টুপ করে একটা চুমু খেয়ে ফেললো আরশাদের কানের নিচে। আরশাদ বিস্ময় নিয়ে তাকিয়ে রইল অরার দিকে। লজ্জাবতী লতিকা খুব কমই নিজ থেকে প্রথমে আদর করে তাকে, কিন্তু যখন করে ভিন্ন এক দুনিয়ায় হারিয়ে যায় আরশাদ। মনে হয় বেঁচে থাকাটা যেন সার্থক। আরশাদ অন্যরকম কণ্ঠে বলল, এই মেয়ে, বারবার পাগল করে দাও কেন আমাকে? এবার সত্যি লজ্জা মাখা প্রবল হাওয়া বয়ে গেল অরা। আরশাদ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এই দৃষ্টি খুব ভালো করে চেনে অরা, তাকে ধ্বংস করে দেওয়ার দৃষ্টি। হুট করে আরশাদ মুখ ডুবিয়ে দিল অরার ঘাড়ে। পাগলের মতো চুমু দিয়ে যাচ্ছে একের পর এক, যেন বহু বছরের তৃষ্ণার্ত সে। অরা চোখ বন্ধ করে খামচে ধরল তার টি শার্ট। বিচিত্র এক ঘোরের দুনিয়ায় ডুব দিয়েছে দুজন, যে দুনিয়ায় তারা একে অপর ছাড়া আর কেউ নেই। হঠাৎ অরার ঘোর কাটলো একটা রিংটোনের শব্দে। আরশাদের ফোন বাজছে। অরা ক্ষীণ স্বরে বলল, আরশাদ, তোমার ফোন। কথাটা আরশাদের কর্ণকুহরে পৌঁছালো কিনা কে জানে। অবিরতভাবে ভালোবাসাময় স্পর্শের বর্ষণ করেই যাচ্ছে অরার উপরে।
ওরা আরো কয়েকবার ডাকাডাকির পর ঘোর কাটলো তার। ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে আশরাত বলল, আমার ফোনটা বারবার ভুল সময় বেজে ওঠে কেন বলো তো? অরার বুঝতে বাকি রইল না কোনো ঘটনা স্মৃতিচারণ করে প্রশ্নটা করলো সে। খিলখিল করে হেসে উঠল ওরা। আশরাত বেডসাইড টেবিলে রাখা মোবাইলের কাছে যেতে যেতে বলল, সিরিয়াসলি? এই ফোনটার কারণেই তো ঠিক সময় প্রথম চুমোটা খেতে পারলাম না। ওরা কোনো মতে হাসি থামিয়ে বলল, কে ফোন করলো এত রাতে? আপা? কিছুটা অবাক না হয়ে পারল না আশরাত। এত রাত করে সাধারণত আশফিয়া ফোন করে না তাকে। আশরাত তড়িঘড়ি করে ফোন রিসিভ করতেই শুনতে পেল আশফিয়ার ব্যস্ত কণ্ঠস্বর। আরশাদ, ঘুমিয়ে পড়েছিলি? আশরাত স্বাভাবিকভাবে বলল। না আপা, বলো। আশফিয়া ইতস্তত করে বলল, তোকে বিকেলের দিকে ফোন করতাম, কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, ফোন করার কথা একেবারেই ভুলে যাই। আশফিয়া উৎফুল্ল ভঙ্গিতে বলল, কাল আমরা কয়েকজন বান্ধবী মিলে পিকনিকে যাচ্ছি, বুঝলি? বেশি দূরে না, এই তো রমনা পার্কে। সারাদিন থাকবো। বান্ধবীদের বাচ্চা কাচ্চা আসবে, হই হুল্লোড় করবে। আমি ভাবছিলাম কথাকেও নিয়ে যাই, কাল তো ওর স্কুল নেই। আশরাত চিন্তিত ভঙ্গিতে বলল, কথা কি নিয়ে যাবে? সামলাতে পারবে তো? এখনই তো অনেক বিচ্ছু হয়েছে কথা। তোর থেকে ভালো করে সামলাতে পারবো। মাঝখানে একদিন কথা আমার এখানে এলোও না। সেই দিন আমার এক বান্ধবী এসেছিল, ওর বাচ্চা নেই। একদিনে কি ভাব হয়ে গেছে কথার সাথে। অনেক মজা পাবে মেয়েটা। বাড়িতে খেলার সঙ্গীও নেই, সারাদিন শুধু মোবাইল নিয়েই বসে থাকে। আশরাত মজার ছলে বলল, চেষ্টা কোনো কমতি রাখলাম না। খেলার সঙ্গে আসে এত দেরি করলে আমাদেরই বা কি করার আছে? আশফিয়া হেসে ফেলে বলল, হয়েছে, এখন বল নিয়ে যাব কিনা। 1 মিনিট একটু হোল্ড করো। আশরাত ওরার দিকে তাকিয়ে বলল, ওরা আপা নাকি কোনো পিকনিকে যাবে কাল, বেশি দূরে না। কথা কি নিতে চাইছে? আশরাতের এই ব্যাপারটা দারুণ মুগ্ধ করে ওরাকে। কথার ব্যাপারে ছোট বড় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ওরার মতামত সে নেয়। ওরা হাসি মুখে বলল, হ্যাঁ যাক না, সমস্যা কোথায়? আশরাত আবারও ফোনটা কানে নিয়ে বলল, যাও আপা, তোমাকে গ্রিন সিগন্যাল দিলাম। আশফিয়া হাসি হাসি কণ্ঠে বলল, থ্যাংক ইউ। আমি তোমার বাসায় কথাকে দিয়ে আসবো। না, তোকে আর কষ্ট করে আসতে হবে না, আমি যাওয়ার সময় ওকে পিক করে নেব। আপার সঙ্গে কথোপকথন সেরে মোবাইলটা আবারও বেডসাইড টেবিলের উপর রেখে দিল আশরাত। ঘরের সবগুলো বাতি নেভানোই ছিল, কেবল বিছানার দুপাশে বেডসাইড টেবিলের উপর রাখা ল্যাম্পশেডের আলো জ্বলছিল। সেগুলো নিভিয়ে অন্ধকারের ঘরটা মুড়িয়ে দিল আশরাত। ওরাকে কাছে টেনে এনে বুকের সাথে মিশিয়ে বলল, এর মানে কি দাঁড়ালো বলো তো? কি? কাল যদি স্টাফদের আগে ভাগে ছুটি দিয়ে দিই, তাহলে পুরো বাড়িতে শুধু তুমি আর আমি। ওরা চুপ করে রইল। নিশ্চয়ই কোনো দুষ্টুমি ভর করছে আশরাদের উপর। আশরাদ রহস্যের হাসি হেসে বলল, কাল তোমার কি হবে ওরা? ওরা লজ্জায় কাপা কাপা গলায় বলল, কি আর হবে? কিছুই হবে না। এখনই ভয় পাচ্ছ? ওরা আশরাদের বুকে মাথা রেখে বলল, ঘুম পাচ্ছে আমার, ঘুমোতে দাও তো। আশরাদও ক্লান্ত ছিল, তাই আর কথা বাড়ালো না। প্রশান্তিময় ঘুমে যে দুজনই কখন তলিয়ে গেল কেউ জানে না। সকাল সকাল আশফিয়া হাজির কথাকে নিয়ে যাওয়ার জন্য। ফুপির সঙ্গে বেড়াতে যাবে বলে তার উচ্ছ্বাসের শেষ নেই। ওরা তার প্রয়োজনীয় জিনিসগুলো একটা ব্যাগে গুছিয়ে দিয়েছে। একটা টাওয়েল, সানস্ক্রিন, কথার রঙিন সানগ্লাস, কথার পছন্দের কয়েকটা চকলেট, এমার্জেন্সির জন্য কিছু ওষুধ, ফার্স্ট এড। এই ব্যাগটা কথা বোঝাই করছে রাজ্যের সব খেলনা দিয়ে। সকালে একসঙ্গে ব্রেকফাস্ট করলো। বেশিরভাগ কথাই হলো আশফিয়া আর কথার মাঝে। আশরাদ ওরা মনোযোগী শ্রোতা কেবল। আশফিয়া বলছে আজ সারাদিন তারা কি করবে, আর কথা উজ্জ্বল চোখে তার কথাগুলো শুনছে। ব্রেকফাস্ট শেষে বেরিয়ে গেল দুজনে। স্টাফদের ক্লিনিং শেষে তাদেরও ছুটি দিয়ে দিল আশরাদ। বাবুর্চি আব্দুর আর তার সহকারীদেরও বিদায় দিয়ে দিল। আজ সে নিজের হাতে রান্না করবে ওরার জন্যে। ওরা অবাক হয়ে বলল, একটা দিন মাত্র ছুটি পেলে কোথায় রেস্ট নিয়ে কাটাবে, শুধু শুধু ঝামেলা করছো। আশরাদ নির্বিকার ভঙ্গিতে বলল, তোমার জন্য রান্না করতে আমার কি পরিমাণ ভালো লাগে কোনো আইডিয়া আছে? রেস্ট নেওয়ার থেকে বেশি প্রশান্তিদায়ক আমার রান্নার পর তোমার রিয়াকশন দেখা। ওরা ডাইনিং টেবিলে চেয়ারে বসে আশরাদকে দেখছে। তার চোখে মুখে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে কতটা আনন্দে নিয়ে সে রান্না করছে ওরার জন্যে। আশরাদ আজ রান্না করছে গরুর কালাভুনা পোলাও আর কাবাব।
সবই অরার পছন্দের। একটু পর সে অরার কাছে আসছে, কখনো লবণ চেক করে দেখতে, কখনো পোলাওতে কয়টা কাঁচামরিচ দিবে জানতে, আর কখনো এমনি অরার কপালে আলতো চুমু খেতে। রান্নাবান্না শেষে আশরাত নিজে অরাকে খাইয়ে দিচ্ছে। এই মানুষটার অতিরিক্ত যত্ন অরার কাছে স্বর্গসুখের থেকে কম কিছু নয়। অরা মাঝে মাঝে নিজেই বিভ্রান্তিতে পড়ে যায়, আসলেই কি এতটা ভালোবাসার সে যোগ্য? মনের অজান্তে অরার চোখে জল এসে জমা হলো। সেই জল গড়িয়ে পড়ার আগেই আশরাতটা মুছে দিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, কি হলো ওরা? বেশি ঝাল হয়েছে নাকি? ওরা অন্যমনস্ক ভঙ্গিতে বলল, আমাকে এত বেশি ভালোবাসো কেন আরশাদ? একটু কম কম বাসলেও তো পারো। আশরাত তার মোহনীয় হাসিটা হেসে বলল, সেটা তো সম্ভব নয় ওরা। যতদিন বেঁচে থাকবো এই জিনিস প্রতিদিন একটু একটু করে বাড়তেই থাকবে, কমার কোনো সুযোগ নেই। আবারও জল জমে গেল তার দু চোখে। ভাগ্য করে মানুষটাকে পেয়েছিল সে, না পেলে কবেই তলিয়ে যেত যে অতল গহ্বরে। আশরাত আবারও অরার চোখে জল মুছে দিয়ে বলল, ওরা কাঁদে না, খাও তো এখন। খারাপ হয়েছে নাকি? অনেক মজা হয়েছে। আশরাত ওরাকে খাইয়ে দেওয়ার পর নিজেও বসে পড়ল। ওরা তার পাশে বসে এটা সেটা নিয়ে গল্প করছে। হঠাৎ দীর্ঘশ্বাস ফেলে বলল, ইস, এমন একটা দিন যদি বারবার আসতো। আশরাত সহজ ভঙ্গিতে বলল, আসছে তো, শুধু শুধু কি আর এত তাড়াহুড়ো করে শুটিংটা করলাম? শুটিং শেষ হলে আমার সব কাজ বন্ধ, এরপর থেকে সবসময় শুধু আপনার। অরার মনে পড়ে গেল আশরাদের প্যাটার্নিটি লিভ নেওয়ার কথা। মুহূর্তে হাসি ফুটে উঠল তার ঠোঁট জুড়ে। সিনেমার শুটিং তো সামনের মাসের শেষ দিকে শেষ হয়ে যাবে, তার মানে এরপর থেকে আশরাত সারাক্ষণ তার চোখের সামনে। আনন্দে বাচ্চাদের মতো লাফিয়ে উঠল অরার মনটা। খাওয়া দাওয়া শেষে অরা হঠাৎ আবদার করে বসলো। আরশাদ, আমি ছাদে যাব। আশরাত না সূচক মাথা নেড়ে বলল, না, ওরা এতগুলো সিঁড়ি বেয়ে যাবে না। কেন? সিঁড়ি বেয়ে আমি দোতলায় ঘরে যাই না? ওই সিঁড়িগুলো একেবারে গায়ে গায়ে, আর ছাদে ওঠা সিঁড়িগুলো উঁচু। যাই না একবার। অরার এই শিশু সুলভ জেদগুলো উপভোগ করলো আশরাত। আসলেই তো অনেকদিন হলো মেয়েটা ছাদে যায় না। বিয়ের পর তো অনেক অনেক সময় ওই ছাদেই কাটাতো, কত সুন্দর সুন্দর স্মৃতি তাদের ওই ছাদটায়। আশরাত হঠাৎ ওরাকে কোলে তুলে নিয়ে বলল, আচ্ছা চলো। ছাদে ওঠার উঁচু সিঁড়িগুলো পার করিয়ে আশরাত ওরাকে কোল থেকে নামিয়ে দিল। চোখ দুটো বুজে প্রাণ ভরে শ্বাস নিল ওরা। কতদিন পর এসেছে এই প্রিয় জায়গাটায়। প্রেগনেন্সির পর থেকে তার ছাদে আসার উপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছে আশরাত। ওরা ঘুরে ঘুরে তার গাছগুলো দেখছে। মালিরা নিয়মিত যত্ন নিচ্ছে বলে বেশিরভাগ ফুল গাছেই ফুল ধরেছে। আগে তো ওরা নিজেই যত্ন নিত। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ওরা ক্লান্ত হয়ে যায়, তাই তাকে আশরাত বসালো দোলনার উপরে, নিজেও বসলো তার পাশে। ওরা আশরাদের কাঁধে মাথা রেখে বলল, মোটা হয়ে যাচ্ছি দেখো, আগে দোলনার অল্প একটু জায়গা লাগতো আমার। আশরাত এক হাতে ওরাকে জড়িয়ে ধরে বলল, তুমি এভাবে বলছো এই জন্য মোটা হওয়া খারাপ। ওরা হঠাৎ কি যেন মনে করে বলল, আমার জীবনের সব থেকে মজার সিক্রেটটা কি জানো? আশরাত আগ্রহ নিয়ে বলল। কি? ওরা হাসি মাখা কণ্ঠে বলল, একটা সময় তোমার উপরে ক্রাশ খাওয়া মেয়েগুলোকে নিয়ে হাসাহাসি করতাম আমি। এমনকি যখন তোমার ম্যানেজার ছিলাম তখনও তোমার মেয়ে ফ্যানরা যখন গোলাপ নিয়ে সেটে ঢুকে পড়তো, কত কষ্টে যে আমি হাসি চেপে রাখতাম। অথচ এখন ওরাকে কথাটা শেষ করতে না দিয়ে আশরাত বলল, এখন নিজের দিন রাত ক্রাশ খাচ্ছ? ওরা অবাক গলায় বলল, এখন দেখি সিক্রেটগুলো বলতেও হয় না, বলার আগেই বুঝে ফেলো। সারাদিন তো কথা কথা লজ্জা পাও, আর এখন নিঃসংকোচে ক্রাশ খাওয়ার কথা স্বীকার করছো কিভাবে? আমার লজ্জা পেতে দেখতে খুব ভালো লাগে তোমার, না? ভীষণ। পাও না একটু লজ্জা? ওরা এবার সত্যি লজ্জা পেয়ে গেল। লজ্জায় অন্যদিকে ফিরে তাকালো। আশরাত ব্যস্ত ভঙ্গিমায় বলল, তাকাও এদিকে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু সি। ওরা তাকালো আশরাদের চোখের দিকে। চোখে চোখে নীরবে কথোপকথন করলো তারা কয়েক মুহূর্ত। পুরুষ মানুষের নাকি স্ত্রীর প্রতি বেশি দিন আকর্ষণ থাকে না। অন্য পুরুষের কথা আশরাত জানে না, তবে নিজের স্ত্রীর প্রতি তার আকর্ষণ এ জীবনে কমবার নয়। আশরাত হঠাৎ শুকনো গলায় বলল, ওরা হুম? ওই ঘটনাটা নিয়ে তুমি আমার উপর রাগ পুষে রাখুনি তো? ওরা অবাক হয়ে বলল, কোন ঘটনা? আশরাত দীর্ঘশ্বাস ফেলে থমথমে গলায় বলল, ওই যে তোমার ঘরে স্পাই ক্যামেরা লুকিয়ে রাখছিলাম, আজে বাজে কত কথা বলে তোমাকে কষ্ট দিলাম। ওরা আশরাদের গালে হাত রেখে বলল, আরশাদ, ওসব কি এখনো আমি মনে করে বসে আছি নাকি? জানি, তবুও খারাপ লাগে মাঝে মাঝে, ভয় হয় যদি সত্যি তুমি এখন আমার উপর রাগ পুষে রাখো। আমি এখনো ট্রমা কাটিয়ে উঠতে পারিনি ওরা,
বিশ্বাস করো, প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। ওরা জোরপূর্বক ঠোঁটে প্রচ্ছন্ন এক হাসি টেনে এনে বলল, পাগল একটা। তোমার উপরে রাগ করে থাকতে পারি আমি? সেই ক্ষমতা আছে আমার? তবু তোমাকে ওভাবে কষ্ট দেওয়ার কোনো অধিকার তো আমার নেই। ওরা আরশাদকে সহজ করার জন্য বলল, এত ভালোবাসার অধিকার যার, সে তো একটু কষ্ট দিতেই পারে, তাই না? আরশাদ সহজ হলো না, স্পষ্ট কণ্ঠে অন্যমনস্ক ভঙ্গিতে বলল, না, পারি না। খুব রাগ হয় মাঝে মাঝে নিজের উপর, জানো। নিজেকে কষ্ট দিতে ইচ্ছা করে, ঠিক যেভাবে তোমাকে কষ্ট দিয়েছিলাম। আরশাদ, আমি তো ওসব কিছুই মনে রাখিনি। তুমি একটা ভুল করে ফেলেছো। ভুল তো মানুষই করে, তাই না? আরশাদ কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল। ওরা বিস্ময় নিয়ে বলল, আমার সব সিক্রেট জানো তুমি, ওরা এটা বাদে। কোনটা? আমার সব থেকে বড় হয় ওরা দ্বিগুণ বিস্ময় নিয়ে তাকিয়ে রইল কি তোমার সব থেকে বড় ভয়? তোমাকে হারিয়ে ফেলা। আরশাদের দিকে। ছেলেটা এমনভাবে কথা বলছে যেন ওরাকে হারিয়ে ফেলার চিন্তা করাটাও তার জন্য পৃথিবীর সব থেকে কষ্টকর কাজ। আরশাদ ওরার একটা হাত দু হাতের মধ্যে নিয়ে বলল, প্লিজ আমাকে ছেড়ে কখনো চলে যেও না ওরা। আমি সহ্য করতে পারবো না, মরে যাব। খবরদার, আর কখনো এসব কথা বলবে না তুমি। কোথায় যাব আমি? তুমি ছাড়া আর কি আছে আমার, বলো তো? আজ প্রথম আরশাদের চোখে ভয় দেখলো ওরা, নিতান্তই অহেতুক ভয়। যতই ভয়ঙ্কর প্রলয় আসুক না কেন, ওরা কখনোই আরশাদকে ছেড়ে কোথাও যাবে না। যাবে। 5 দিনের বিরতি শেষে আবারও শুরু হলো দিগন্ত শুটিং। এবারের লোকেশন নারায়ণগঞ্জ। গল্প অনুযায়ী আরশাদ নারায়ণগঞ্জে এসেছে তার রোগীর দেওয়া তথ্যের সত্যতা যাচাই করতে। সুজানা বারবার বলছে 8 বছর বয়সে নিজের বাবা মায়ের খুন সে নিজেই করেছে। মেয়েটা আগে থেকে যেহেতু মানসিক ভারসাম্যহীন, তাই পুলিশ তার কথা একেবারেই আমলে নিচ্ছে না। ডক্টর হিসেবে আরশাদেরই একমাত্র মনে হচ্ছে সুজানার করা দাবিটা অগ্রাহ্য করা যায় না, তাই সে নিজেই নেমে গেছে তদন্তে। সুজানার গ্রামের বাড়ি হিসেবে সিনেমায় দেখানো হচ্ছে নারায়ণগঞ্জ। এখানে পুরনো আমলের একটা বাড়ি খুঁজে পাওয়া গেছে। কোন কালের কোন জমিদারের বংশধরের বসবাস এখানে। শুটিংয়ের অনুমতি প্রথমে পাওয়া যাচ্ছিল না। আরশাদ হকের নাম শুনতে এক লাফে রাজি হয়ে গেল তারা। সঙ্গে বিশাল ইউনিটে থাকার ব্যবস্থাও হলো এই বাড়িতে। ঢাকা থেকে দূরত্ব বেশি না হলে আরশাদ কখনোই শুটিং সেটে থাকতে চায় না। রাতটুকুর জন্য হলেও তার বাড়ি ফেরা চায়। বিশেষ করে অরার প্রেগন্যান্সির এই সময়টাতে তাকে একেবারেই না দেখে থাকা আরশাদের পক্ষে অসম্ভব। তাই পুরো ইউনিট সহ অন্যান্য অভিনয় শিল্পীরা থেকে গেলেও আরশাদ রোজ রাতে শুটিং শেষে বাড়ি ফিরে যাচ্ছে। নারায়ণগঞ্জের এই ধাপের শুটিংয়ে আরশাদের সঙ্গে সুজানার কোনো দৃশ্য নেই। গল্পে যেহেতু আরশাদ একাই তদন্ত করতে এসেছে, তাই বেশিরভাগ দৃশ্যগুলোই তার সুজানার পরিবার হিসেবে যারা অভিনয় করছে তাদের সঙ্গে। ওদিকে সুজানার দৃশ্যগুলো সবই ফ্ল্যাশব্যাকের। তবুও শান্তি নেই আরশাদের। সুজানা এখনও অনবরত বাজে অভিনয় করে যাচ্ছে। ফ্ল্যাশব্যাকে তার 19 বছর বয়সী সময়কালটা দেখানো হচ্ছে। তখনও সুজানা পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেনি। মাঝে মাঝে বিদঘুটে স্বপ্ন দেখে, আগের মতো আর কারোর সঙ্গে মেশে না, চুপচাপ থাকে। এই সময়কালে সুজানা পুরোপুরি মানসিক ভারসাম্যহীনের মতো অভিনয় করছে, যেমনটা সে এতদিন ধরে অভিনয় করে আসছিল। এতদিন চলছিল বর্তমান সময়কালের শুটিং, আর এখন চলছে ফ্ল্যাশব্যাকের। একজন অভিনয়শিল্পী যদি দুই সময়কালের পার্থক্য না বুঝে অভিনয় করতে না পারে, তাহলে তার অভিনয় করার প্রয়োজনই বাকি। সকাল সকাল ঠিক এই কারণেই মেজাজ হারিয়ে ফেলল আরশাদ। বাড়ির ছাদে একটা দৃশ্য ধারণ করা হচ্ছে। দৃশ্যে সুজানা আর তার মামির ভূমিকায় অভিনয় করা অভিনেত্রী। তেমন আহামরি কোনো দৃশ্য নয়। সুজানা ছাদে এসে তার মামিকে অদ্ভুত কয়েকটা কথা বলবে। বড়জোর 2 মিনিটের দৃশ্য। এই দৃশ্যে সুজানা 8 বার সংলাপ ভুলে গেল, আর অভিনয় তো করছে পুরোপুরি মানসিক ভারসাম্যহীনের মতো। আরশাদ সে দৃশ্যে না থাকলেও পরিচালকের পাশে বসে দেখছিল শুটিং। সুজানার এক একটা ভুল একটু একটু করে রাগ বাড়াতে থাকে। এক পর্যায়ে আরশাদ মেজাজ হারিয়ে উচ্চস্বরে ধমক দিয়ে সুজানাকে বলে, এরকম চলতে থাকলে তোমার অভিনয় করার প্রয়োজন নেই, সেটা তো সিনেমা। সুপারস্টারের এক ধমকে থমথমে পরিবেশে সৃষ্টি করে পুরো সেটে। লাইট প্রোডাকশনের যারা যারা কাজে ফাঁকিবাজি করছিল তারাও সোজা হয়ে গেল। সুজানা তো চমকে জড়সড় হয়ে গেল একদম। রাগ নিয়ে দৃশ্যটা বুঝিয়ে দিল সুজানাকে আরশাদ। একবার বুঝিয়ে দিতেই তার অভিনয় হলো সুন্দর। আরশাদ ভেবে পায় না এত কঠিন একটা চরিত্রের জন্য পরিচালক কি মনে করে এই মেয়েকে কাস্ট করেছে। অডিশনের সময় ওরাও ছিল, তবে তাকে দোষ দেওয়া যায় না। একজন পরিচালক যতটা ভালো করে অভিনয় বুঝবে, ওরা কি ততটা ভালো বুঝতে পারবে? রাহাতের প্রতিও এই জন্যে আরশাদের হচ্ছে তীব্র রাগ। ইচ্ছে করছে পরিচালক নায়িকা সব পাল্টে আবারও নতুন করে সিনেমা শুটিং করতে, লস হয় হোক। তবে চাইলেই তো সেটা সম্ভব নয়। মিডিয়ার মাধ্যমে ভক্তকুল জেনে গেছে এই সিনেমায় আরশাদের বিপরীতে কোনো অভিনেত্রী অভিনয় করছে, কোন পরিচালক পরিচালনা করছে। হুট করে তাদের বদলে দিলে শুরু হয়ে যাবে এক দলের সমালোচনা।
সমালোচনার ভয় আরশাদ কখনোই ভয় পায় না। তাকে নিয়ে সমালোচনা করার সাহস খুব কম মানুষেরই আছে। যে সমালোচনা করবে তার উপরে ঝাঁপিয়ে পড়বে আরশাদের ভক্তকুল। এই মুহূর্তে সিনেমা থেকে সুজানাকে বাদ দিয়ে দিলে সমালোচনা হবে কে ফিল্মসকে ঘিরে। নিজের প্রোডাকশন হাউসের সঙ্গে নেতিবাচক কিছুই জুড়তে চাইছে না আরশাদ। এই বাড়ির সামনে বিশাল বাঁধানো পুকুরঘাটের দুপাশে পলাশ ফুলের গাছ ছায়া দিয়ে রেখেছে। সেখানেই করা হয়েছে আরশাদের বসার ব্যবস্থা। আরশাদ তার চেয়ারে বসে স্ক্রিপ্ট পড়ছে আর কফির কাপে চুমুক দিচ্ছে। সিগারেটের প্রচণ্ড তৃষ্ণা পাচ্ছে, তবুও সিগারেট খাচ্ছে না। ওরা তো এই 7টা মাস ধরে তার সমস্ত নিষেধাজ্ঞা মেনে চলছে। মেয়েটার একটা মাত্র নিষেধাজ্ঞা মানতে ক্ষতি কোথায়? আরশাদের পাশে আরও একটা খালি চেয়ারে তার ডায়েরি আর কতগুলো রঙিন সাইন পেন পড়ে আছে। একেই বলে অভিনেতা। শুটিং আসার আগ পর্যন্ত হোমওয়ার্ক করে আসাটা দায়িত্ব মনে করে আরশাদ। হঠাৎ আরশাদ লক্ষ্য করলো সুজানা এগিয়ে আসছে এদিকে। বিরক্তিতে গা জ্বলে উঠল আরশাদের। না জানি আবার কোন দৃশ্য বুঝতে আসছে। সুজানার সঙ্গে অভিনয় করা শুরুর পর থেকে কেমন একটা শিক্ষক শিক্ষক ভাব হচ্ছে আরশাদের। বহু কষ্টে নিজের বিরক্তি নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিক হলো আরশাদ। দৃষ্টি নিক্ষেপ করে রইল স্ক্রিপ্টের দিকে। সুজানা তার চেয়ারের পাশে এসে দাঁড়িয়ে অপরাধী ভঙ্গিতে বলল, ভাইয়া আমি অনেক সরি, আপনাকে খুব বিরক্ত করছি তাই না? আরশাদ একবার সুজানার দিকে তাকে আবারও দৃষ্টি স্ক্রিপ্টের দিকে ফিরিয়ে নিয়ে বলল, না, ইটস ফাইনাল। সুজানা কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে বলল, বসতে পারি এখানে? আবার বসতে চাইছে নাকি? নীরবতা নিঃসঙ্গতাও মাঝে মাঝে প্রয়োজনীয় হয়ে পড়ে। অথচ মানুষ পৃথিবীর যেখানেই চলে যাক না কেন সেখানে কেউ না কেউ থাকবেই তাকে বিরক্ত করার জন্যে। আশা যদি এখন না বলে তাহলে তো হয়ে যাবে অভদ্রতার চূড়ান্ত। এমনিতে একটু আগে সবার সামনে ধমক দিয়েছে সুজানাকে। আরশাদ গম্ভীর গলায় বলল, বসো। সুজানা ফাঁকা চেয়ারটার উপর থেকে আরশাদের ডায়েরি আর সাইন পেপারগুলো হাতে নিয়ে বসে পড়ল। আরশাদ কোনো প্রকার কথোপকথনে জড়াতে চাইছে না সুজানার সঙ্গে, তাই নিঃশব্দে স্ক্রিপ্টের দিকে দৃষ্টি নিক্ষেপ করে রইল। সুজানা হঠাৎ কি যেন মনে করে বলল, জায়গাটা ভালো লাগছে? সুজানা হাসি হাসি মুখে বলল, আসলে আমি এই এলাকার মেয়ে তো, তাই জিজ্ঞেস করলাম। তোমার বাড়ি নারায়ণগঞ্জে? আমার নানা বাড়ি এই তো, এখান থেকে কয়েক মিনিটের রাস্তা। ছোটবেলায় প্রায় আসতাম এখানে, মাসের পর মাস কাটিয়ে দিতাম। এখন অবশ্য ওই বাড়িতে কেউই নেই। নানা নানি মারা যাওয়ার পর আমরা মামা বাড়িটা বিক্রি করে দিয়েছি। আরশাদ শুকনো গলায় বলল। বাহ। আরশাদকে বেশি একটা কথা বলতে না দেখে সুজানা ইতস্তত করে বলল, আসলে ভাইয়া আমি প্রতিনিয়ত আপনাকে বিরক্ত করে যাচ্ছি বলে খুবই লজ্জিত। আরশাদ স্বাভাবিক গলায় বলল, লজ্জিত হওয়ার কিছুই নেই। প্রথম প্রথম নার্ভাস হওয়াটা স্বাভাবিক। যদিও মনে মনে সে সুজানার উপর প্রচণ্ড বিরক্তির প্রকাশ কিছুক্ষণ আগে একবার ঘটিয়েছে সে, দ্বিতীয়বার ঘটানোর কোনো মানে হয় না। সুজানা আবারও কম্পিত স্বরে বলল, আমি কখনো এত বড় বাজেটের সিনেমায় অভিনয় করিনি, কখনো সুযোগ হবে সেটাও আশা করিনি। ক্যারিয়ারের শুরুর দিকে নাটকে অভিনয় করতাম, তাও আবার সাইড ক্যারেক্টার। প্রথম সিনেমাটাও তেমন বড় আঙ্গিকে তৈরি করা হয়নি। এই প্রথম একটা আসল সিনেমার সেটে আমি, তাও আপনার বিপরীতে। প্রত্যেকটা শটের সময় নার্ভাস হয়ে পড়ি। সমস্যা নেই, বললামই তো প্রথমত সবারই হয় এমনটা। তাছাড়া কথাটা বলতে গিয়েও থেমে গেল সুজানা, যেন জরুরি কিছু বলতে যাচ্ছিল। আরশাদের রাগ বা বিরক্তির ভয়ে বলতে পারছে না। আরশাদ চায় না মানুষ অহেতুক তাকে রাগী ভেবে ভয়ে ভয়ে চলুক। যদিও সে রাগী, তবে মানুষকে ভয়ের মধ্যে রাখাটা তার স্বভাবে নেই। আরশাদ সুজানাকে সহজ করতে বলল, তাছাড়া। সুজানা ক্ষীণ হাসি হেসে বলল, না ভাইয়া কিছু না। কোনো সমস্যা? সুজানা কয়েক মুহূর্ত চুপ করে থেকে অস্পষ্ট গলায় বলল, আমার বাবা প্রোটেস্ট ক্যান্সারের সাথে লড়াই করে যাচ্ছে। মুহূর্তেই নাম না জানা এক অনুভূতিতে গা ভাসালো আরশাদ। তার নিজের বাবাও এই একই রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। নিজের বাবার দীর্ঘদিন প্রতি তীব্র ঘৃণা পুষে রেখেছিল আরশাদ। তার মৃত্যুর পর সেই ঘৃণা হয়তো চলে গেছে, তবে জন্ম নেয়নি কোনো ভালোবাসা। একটা মানুষের জীবনে বাবার ভূমিকা কতটা প্রগাঢ় হতে পারে আরশাদ তার বাবার কাছ থেকে শেখেনি, শিখেছে কথার কাছ থেকে। কথার সমস্ত আনন্দ, আহ্লাদ, আবদার সবই তার বাবার কাছে। মানুষ যে তার বাবাকে কতটা ভালোবাসতে পারে কথাই শিখিয়েছে তাকে। সুজানার অনুভূতিটা তাই বেশ ভালো করে টের পাচ্ছে আরশাদ। আরশাদ কণ্ঠ থেকে কাঠিন্য যথাসম্ভব দূর করে বলল, আই অ্যাম সো সরি, আমি জানতাম না। সুজানা মলিন হাসি হেসে বলল, ইটস কমপ্লিটলি ফাইন। আমি কাউকে বলিও না। রূপালী পর্দায় কাজ করি আমরা, খুশি ছড়ানোই তো আমাদের কাজ, কষ্ট ছড়িয়ে লাভ কি? আরশাদ গম্ভীর গলায় বলল, কোন স্টেজ? ফাইনাল স্টেজ, কেমো চলছে।
তবে ডাক্তার সময় বেঁধে দিয়েছে, মাত্র 6 মাস। আপনজনকে হারানো কষ্টকর, তবে তার থেকেও কষ্টকর এটা জেনে জীবনযাপন করা যে আপন মানুষটা আর কয়েকদিনের মধ্যে পৃথিবী ছেড়ে চলে যাবে। সুজানার চোখ ভর্তি জল এসে জমেছে। সেই জল সে সাবধানে মুছে বলল, এই ব্যাপারটা মাঝে মাঝে কষ্ট দেয়, কাজে মন দিতে দেয় না। সারা জীবন যে মানুষটাকে প্রাণবন্ত দেখলাম, তার আয়ু নাকি মাত্র 6 মাস। এই সময় তোমার বাবার পাশে থাকো। আর তুমি শুটিং করছো? এটাই আমার বাবার ইচ্ছা ভাইয়া। সে সব সময় আমাকে বলে কাজ করে যেতে, মৃত্যুর আগ দিন পর্যন্ত যেন কাজ করে যাই, এটাই তার শান্তি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।